আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে শুনছেন, আমার পরবর্তী যে যেখান থেকে শুনবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। তো আপনারা এতক্ষণ ব্যানার এবং হেডলাইন দেখে হয়তো চিন্তা করছেন, হঠাৎ কি বললাম ত্রিপুরা দিয়ে ভারতের অ্যাকশন শুরু। জি, এবার ত্রিপুরা দিয়েই ভারতের অ্যাকশন শুরু। আমরা অনেকেই অনেকভাবে বলছিলাম ভারত কি করছে, ভারত কিছু করছে না, এই করছে না, সেই করছে না, ব্যাপক বলছিলাম। কিন্তু ভারত একটা বৃহৎ রাষ্ট্র, আর একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যায় না, তার আগে যে কিছু সিস্টেমেটিক ওয়েতে আগাইতে হয়। যেমন আপনাদের একটা কথা বলি, এই যে এক্সাম্পল একদম এখন নর্মাল, যে ভেনিজুয়েলার এই কাহিনীটা দেখেন, বাংলাদেশের শেখ হাসিনার কাহিনীটা দেখেন। ভেনিজুয়েলার এই গভর্নর হুগো চেভেজকে ধরার আগে সেখানে নোবেল দিয়েছিলেন, জাস্ট 1 মাস আগে একজনকে নোবেল দিয়েছেন যার নাম কি মাচো দা নাকি, আল্লাহ মাবুদ জানে তার নাম, আমি উচ্চারণ করতে পারি না ভাই। তারে নোবেল দিয়ে সারা ওয়ার্ল্ড ওয়াইড এমন ভাবে তুলে দিলেন যে তিনি বিশাল একজন লোক। এরপরে এনারে ধরে নিয়ে গেলেন, মানে ওনারাই না বসাবেন, নোবেলের শেষ হবে। এর আগে মায়ানমারের সেই নেত্রী আং সাং সুচি, তাকেও সে। আবার এদিকে আমাদের ডাক্তার ইউনুসকে দেখেন, গত প্রায় 10-12 বছর ধরে উনি নোবেল পাওয়ার পর থেকে এমনভাবে ইন্টারন্যাশনালি, দেশি ইন্টারন্যাশনাল মিডিয়া এমনভাবে হাইলাইট করছে যে উনি ছাড়া পৃথিবীতে আর কেউ নাই, বাংলাদেশের একমাত্র ভালো বুদ্ধিজীবী এই সেই ডাক্তার ইউনুস ছাড়া কেউ নাই। সুতরাং যখন এই গণ আন্দোলন বা সন্ত্রাসী কর্মকাণ্ডটা ঘটাইলেন, ঘটানোর পরে আপনি আমি কি চিন্তা করছি জানেন, যে আরে চলো চলো আমরা ডাক্তার ইউনুসকে আনি না ভাই। আমি আর আপনি ডাক্তার ইউনুসকে আনি নাই, ডাক্তার ইউনুসকে আনাইছি কিন্তু আমেরিকান ডিপ স্টেট। তারাই গত 10-12 বছর ধরে ডাক্তার ইউনুসকে বিভিন্ন পুরস্কার, বিভিন্ন জায়গায় কথা বলতে দিয়া, বিভিন্ন জায়গায় হাইলাইট করে এমন করছে যে আপনার আমার মাথার ভেতরে সিস্টেমে বসাই দিয়েছে ডাক্তার ইউনুসই একমাত্র লোক যে হয়তো বাংলাদেশকে বাঁচাইতে পারবে, কারণ তার ইন্টারন্যাশনালি অনেক ইয়ে আছে, কি সংযোগ আছে। সুতরাং ডাক্তার ইউনুস, এটা কিন্তু আমেরিকা করাই দিছে, আপনি আমি বুঝিনি। ঠিক সেম ভাবে দেখেন, এই আমেরিকান ডিপ স্টেট এবং আইএসআই, মানে যেটা আপনার পাকিস্তানের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, এরা করলো কি, এরা গত 2-3 বছর যাবৎ ভারত বিদ্বেষী একটা মনোভাব তুলে দিছে সারা বাংলাদেশে ব্যাপকভাবে। মানে এইটা যার পর্যায়ে মানে সবকিছুতেই তারা ভারত, কারণ হচ্ছে যে ভারতের সাথে যেটা গ্যাদারিং লাইগা যায় বাংলাদেশের, এটা লাভ হচ্ছে পাইক্যাদের। এই পাইক্যারা আমাদের দেশের এই বঙ্গু মুসলমানদেরকে এমনভাবে রেডি করছে, এমনভাবে প্রপাগান্ডা ছড়াইছে যে সব কিছুই ভারতের দিয়ে ফেলাইছে, সব ভারত খেয়ে ফেলাইছে। বাংলাদেশ পুরা ভারতের অঙ্গরাজ্য, ওই যে ত্রিপুরা মিপুরা এগুলার মতো, এটা হচ্ছে খাওয়াইছে। আর আমরাও কি মনে করছি, হ্যাঁ তার মানে এটা ভালো। এখন দেখেন সেটার ফল পাচ্ছে। আজকে আপনারা অনেকে বলবেন যে ভাই ভারত তো এটা রাজনীতি নিয়ে আসছে, কারে আমাদের এই মুস্তাফিজরে খেলতে না দিয়া ওরা মানা করে দিছে, এটা তো ঠিক করে নাই। আরে ভাই, আজ থেকে 7 বছর আগে মুস্তাফিজ যখন প্রথম প্রথম ক্রিকেটে আসে, তখন বাংলাদেশের এই বঙ্গু আপনারাই চিলেছিলেন কেন ভারতে খেলতে দেওয়া হইলো, ওর টেকনিক তো ভারত যায় না যাবে, আমরা ওয়ার্ল্ড কাপ জিততাম এই এক মুস্তাফিজরে দিয়া, এগুলো বলে ব্যাপক কথা কইছে, তখন আন্দোলন হয়েছিল। আর এখন যখন ভারত নিবে না, এখন আবার আপনাকে কেন ভারত নিবে না, এটা রাজনীতিকরণ। এই ভাই, রাজনীতিকরণ এইখানে এই আইপিএল যদি মুস্তাফিজ যা খেলে, তাহলে তো মুস্তাফিজের নিজের লাভ, 12 কোটি টাকা মস্কারি না, হের নিজের লাভ, দেশের কি লাভ। ওয়ার্ল্ড কাপে আপনারা সাকিবুল হাসানকে খেলতে দেন নাই, এইবার ওয়ার্ল্ড কাপে ও তো বিশ্বের 1 নম্বর প্লেয়ার ছিল। ও যদি 20টা রান করতো তাহলে দেশের খাতায় 20 রান যোগ হইতো, সেটা তো দেশের জন্য লাভ ছিল। তখন তো আপনারা চিন্তা করেন নাই, তখন তো এটা রাজনীতিকরণ করছে যে আওয়ামী লীগের এমপি সে খুনি। হে কি তখন খুনি ছিল? হে তো তার আগে 4 মাস আগে থেকে কানাডাতে খেলতেছিল। কিন্তু তারাই কেন আপনারা দিলেন না? সেই সময় চিন্তা করা যাইতো না যে না, আমরা খেলার ভিতরে রাজনীতি আনবো না, থাক ছেড়ে দিই। এখন ভারত চিন্তা করতেছে আপনারা হয়তো বোমা নিয়ে যাইবেন, ব্যাডের ভিতরে হয়তো বোমা নিয়ে যাবেন, ভারতের স্টেডিয়ামে যে ঘুরে মাইরে দিবেন, এরপরে শখানিক লোক মরে যাবো গা। এই জন্য ভারত খেলতে দিবে না। আর আপনারা সারাদিন বৈশা ভারতের গালাগালি 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 করতেছেন। আর ভারতের পাবলিক এরপরও আপনাদের বলছে আসুন 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 মশাই আসুন, আপনারা তো বড় বড় মুসলমানের দোচা, আপনারা আসুন আপনাদেরকে আমরা চুষি নাকি, এই ধরনের ভাবছিলেন। ভারতের পাবলিক যা করছে 100% ঠিক করছে। আপনারা প্রতিদিন এখানে ঘরে বৈশা ওই রাইতের বেলা বউয়ের লগে ল্যাংডা হইয়া চিন্তা করবেন যে 7 সিস্টার খাইয়া দিব, আর ভারত আপনাদেরকে খালি নম নম করবো, এটা হবে ভাই? হবে না। এই জন্যই ভারত মক্ষম জায়গায় লাগাই দিছে। এখন কি করবেন? আইপিএল আপনি চালাইতে দিবেন না, বাংলাদেশ চালাইয়েন না, সমস্যা কি? পাবলিক যারা খেলা দেখার তারা ভিপিএন লাগাইয়া দেখবে।
এ ভাই ফ্রি ভিপিএন আছে হাজার হাজার, যে কোনো একটা দিয়ে দেখা যায়, কোনো সমস্যা নেই। ওয়ার্ল্ড কাপে আপনারা যাইবেন না, আপনারা শ্রীলঙ্কাতে চাইবেন, এমন আছে যে হয়তো ভারত কইব যে যাও 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 শ্রীলঙ্কাতে যাই খেলা, অসুবিধা কি আছে, আপনি এখানে যাই খেলেন, আপনার খেলা ভারতীয় কোনো টিভি সম্প্রচার করবো না, ইন্টারন্যাশনালি অন্যান্য মিডিয়াও সম্প্রচার করবো না, আপনি পারলে শ্রীলঙ্কা থেকে যায় করেন। অবশ্য আপনার এটা একটা ভালো টেকনিক যে ভারতে খেলবেন না, কারণ বহুত বাঙালি বঙ্গুরা ভিসা লইয়া তো যাইতে পারে না, কারণ সন্ত্রাসীরা যাইতে পারে না, এটা হচ্ছে মূল। তো এখন এই সেই কথায় যে ভারত কিভাবে আক্রমণ শুরু করলেন। দেখ গত কিছুদিন আগে মানে গত বছরের সম্ভবত মাঝামাঝি সময়ে আপনার সিলেট দিয়ে যে বর্ডারটা আছে সেই বর্ডারে রাত্রিকালীন একটা কারফিউ জারি করেছিল, সেটা এখনো বলবৎ। এরই মধ্যে গতকাল ত্রিপুরার এখানে 400 কত কিলোমিটার সীমান্ত আছে, দুর্গম নদী নালা খাল বিল পাহাড় পর্বত, এই জায়গায় ওনারা সান্ধ্যকালীন কারফিউ জারি করে দিয়েছে ভারত, মানে নোম্যান্স ল্যান্ড, 0 থেকে 500 মিটার পর্যন্ত সান্ধ্যকালীন কারফিউ। এতে কি হবে, সন্ধ্যা 6টা থেকে কারফিউ লাগবে ভোর 6টা পর্যন্ত। আর এই কারফিউ চলা অবস্থায় ওখানে যারাই পাবে, কারফিউতে কি আছে, দেখা মাত্র গুলির নির্দেশ, ফালাই দিবে, কারফিউ চলে। তার মানে এই কারফিউ চলার কারণে চোরাচালান থেকে শুরু করে যা যা ওই যে 2 নম্বরই করে আনতো ভারত থেকে, সব ব্লক করে দিল। এবং এই কারফিউ চলার কারণটা কেন দেখাইছে, যে এই কারফিউ ওনারা দেখাইলো, ভারত যেটা বলতেছে সেটা হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা এবং পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীগুলো এত বেশি বেড়ে গেছে যে এরা যে কোনো মুহূর্তে যে কোনো অকারেন্স ঘটাইতে পারে ভারতে যায় এইসব সীমান্ত দিয়া, মানে এই যে ত্রিপুরার ওই সাইড দিয়ে সীমান্ত দিয়া বা 7 সিস্টার ওই সাইড দিয়া দুর্গম এলাকা আছে, ওখান দিয়ে যায় ভারতের সন্ত্রাসী আক্রমণ চালাবে। এই জন্য প্রথমে কারফিউ জারি করলো। এগুলো কিন্তু যে আপনার কাশ্মীরের অনেক আগে থেকেই চলে, সেম এই ঘটনা। এছাড়া আপনি দেখেন এই যে হিন্দুদেরকে মারা, এই যে দীপুচন্দ্র দাস, এরপরে আপনার আরেকটা হিন্দু ব্যবসায়ীকে ছুরি মেরে পরে আগুন জ্বালাই দিয়েছেন, গতকাল রাতে আবার আরেক হিন্দু মহিলার ধর্ষণ করে চুল কেটে গাছের সাথে বেঁধে রেখেছেন, এগুলা কিন্তু ভারত সব দেখতেছে, ইন্টারন্যাশনাল মিডিয়া কিন্তু নিচ্ছে। আর ভারতের যে মুসলমান আছে 35 কোটি বা 40 কোটি, আমরা যে মুসলমান বলি, এই মুসলমানদের সবচেয়ে বড় নেতা ওয়াইসি, উনিও গতকাল আপনার ভারতীয় এনআইটিভিতে দেওয়া একটা সাক্ষাৎকারে বলছেন যে বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে। ভারতীয় সরকারের কাছে এই বৃহৎ মুসলিম নেতাও দাবি জানাইছেন যে এই বিষয়ে কথা বলেন, এবং উনি এইটাও বলছেন যে ভেনিজুয়েলা থেকে আমেরিকা যদি তুলে আনতে পারে তাহলে ভারত কেন পারে না। ইশারাটা কিন্তু বাংলাদেশের দিকে দিয়েছে। উনি কিন্তু মুসলিম নেতা, ওনারা মুসলিম ঠিক আছে, কিন্তু ওনারা ভারতীয়, বাংলাদেশের বঙ্গুদের মতন না। যেমন আপনার এইখানে যখন আপনার ভারত বিদ্বেষী কথাবার্তা যখন বাংলাদেশে হয়, তখন কিন্তু বাংলাদেশের হিন্দুরা কোনো কথা বলে না, কেমনে বলে, এটা বললেই পীড়া। কিন্তু ভারতে ওই জিনিস নেই, ভারতে বৈশা আপনার ভারত বিদ্বেষী কথা বলবেন, সেটা কিন্তু ভারতীয়রা মানে না। এটা হোক হিন্দু, হোক মুসলিম, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, এটা সবাই এক এক। তাদের কাছে আগে ভারত, পরে রিলিজন। রিলিজন আর দেশ এক জায়গায় করে না, যেটা আমাদের দেশে বঙ্গুরা মিলাইতেছে। অবশ্য আমাদের তো দেশই নেই, আমরা তো এখন পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান বাই বাইকে নিয়ে খেলা। তো ইন্ডিয়া এই যে খেলাটা শুরু করলো, এই যে কারফিউ জারি করলো, এই কারফিউর পরে কি হইতে পারে, কারফিউর পরে হয়তো এমনও হইতে পারে যে আস্তে আস্তে আমাদের এখানে ওই যে যেগুলো পাঠায় মাল, চাইল ডাইল আটা লবণ তেল, এগুলো বন্ধ করতে পারে, অর্থনৈতিক একটা বড় অবরোধও আসতে পারে, সেটাও এসে যেতে পারে। এবং এটা হয়তো 2 মাস 4 মাস 6 মাসের ভেতর আসতে পারে। দেখেন আপনার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসে তারেক জিয়ার সাথে কথা বলে যাইয়া 3 দিনের দিনই কাম ঘটাই দিল। উনি কিন্তু ভারতে যাওয়ার পরে, পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, উনি ভারতে যাওয়ার পরে একটা কনফারেন্সে, মানে স্টুডেন্টদের সাথে একটা কনফারেন্সে বলছিলেন, ভালো প্রতিবেশী খারাপ প্রতিবেশী, ইঙ্গিতটা কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের জন্য, দুই প্রতিবেশীর জন্য দিয়ে দিয়েছে। এইদিকে যতটুকু জানা গেছে, চায়না থেকে যে মালামাল কিনছিল অস্ত্রশস্ত্র বাংলাদেশ, সেটা নাকি বাতিল করে দিয়েছে। তো ভারতীয় অ্যাকশন শুরু হয়েছে, যদিও আসতে, আপনার মনে রাখতে হবে যে স্লোলি আস্তে আস্তে করবে, হোমিওপ্যাথিক ডোজের মতন। হোমিওপ্যাথিক দেখেন না, প্রথমে বাড়ায় পরে আস্তে আস্তে কমায়, এবং ফুল একদম চিরতরে নিঃশেষ করে দেয় যে কোনো জিনিস। হোমিওপ্যাথিক ওষুধ ভারত সেম একই ডোজ দিবে আপনাদের আস্তে আস্তে। এখন কারফিউ, এরপরে হয়তো বিদ্যুৎ বন্ধ করবে, এরপরে গঙ্গার পানি বন্টন চুক্তি, এটা ঝুলা যাবে গা, তিস্তা তো ঝুলে আছে, আরো 4-5টা নদী যা আছে এগুলো আস্তে আস্তে ঝুলা যাবে। মানে আপনাদের বাতে মারবে, পানিতে মারবে, ল্যাংটা করে কাপড় চোপড় ছাড়াও মারবে, এমন অবস্থা বঙ্গুদেরা করবে যে আপনারা দেখা থাকেন।
শুরু হচ্ছে ভারতের খেলা, শুরু হয়ে গেছে। মিডিয়ার বরাত দিয়ে বলা হচ্ছে যে ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন এবং তিনি বর্তমানে অ্যাপোলো হাসপাতালের লাইফ সাপোর্টে আছেন। এই খবরটি সত্যি কিনা এটা জানতে চেয়েছেন। তো আমি যোগাযোগ করেছি ভারতে, একদম সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ করেছি। মূল ঘটনা হলো যে এখন কলকাতায় শীত পড়েছে, সিজন চেঞ্জ হচ্ছে। তো আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের একটু ঠান্ডা লেগেছে। তো যেহেতু তিনি এর আগে তার হার্টে বাইপাস করা হয়েছে, সেহেতু তিনি একটু ডাক্তার দেখাতে গিয়েছিলেন। তো হাসপাতালে ডাক্তার দেখিয়েছেন এবং তিনি দুপুরে বাসায় ফিরে এসেছেন। বাসায় ফিরে এসে তিনি গরুর গোশত দিয়ে লাঞ্চ করেছেন এবং তিনি বর্তমানে সুস্থ আছেন। তিনি আদৌ লাইফ সাপোর্টে যাননি বা হাসপাতালে ভর্তি হননি বা এমন কোনো ঘটনা ঘটেনি যে তিনি আজকে একেবারে সংকটাপন্ন অবস্থায় চলে গেছেন। একটা মিডিয়া দেখলাম আরো বলেছে যে এই অবস্থায় তাকে মানে আহ, চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না, এই জন্য তাকে বাসায় ফিরিয়ে নেওয়া হচ্ছে এবং বাসায় লাইফ সাপোর্টের অ্যারেঞ্জমেন্ট করে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। মানে তার অবস্থা এতটাই খারাপ যে হাসপাতালে তিনি আর চিকিৎসার অবস্থায় নেই। মানে গাঁজাখুরির তো একটা সীমা থাকা উচিত। প্রথমত হলো আপডেট হলো যে আওয়ামী লীগ নেতা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বর্তমানে সুস্থ আছেন, একটু ঠান্ডা লেগেছে। কিন্তু আরো একটি বিষয়ে কথা বলতে চাই যে আমাদের মিডিয়াগুলো কিসের ভিত্তিতে এই নিউজটা করলো? ওবায়দুল কাদেরকে অসুস্থ দেখালে কি ইউনূস সরকারের খুব সুবিধা হবে নাকি? মানে এবং দেখলাম যে কোন কোন মিডিয়া একদম ভারতীয় সাংবাদিকের নাম দিয়ে আজকে বাংলাদেশ সময় বিকেল 5টা 6টার দিকে আর কি, এবং একাধিকবার নিউজ করেছে এবং তাতে তারা দেখাচ্ছে যে ওবায়দুল কাদের ভাইয়ের অবস্থা খুব খারাপ। দিস ইজ ভেরি আনফরচুনেট। একজন সাংবাদিকতার শিক্ষক এটা বলতেন যে যখন মূলধারার মিডিয়াগুলো তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয় তখন বিকল্প গণমাধ্যম তৈরি হয়। তো আজকে এই যে এই মধ্যরাতে ঘুম থেকে উঠে আপনাদের সাথে কথা বলছি তখন স্যারের সেই কথাটা খুব মনে পড়ছিল এবং ওবায়দুল কাদেরের এই শারীরিক অবস্থা নিয়ে এ ধরনের মিথ্যাচার নিন্দা জানাবার ভাষাও নেই। বয়স হচ্ছে, তার বেশ কিছু অসুখ আছে, এটা সত্যি, এবং তিনি অসুস্থ হতেই পারেন, কিন্তু জোর করে একটা সুস্থ মানুষকে বা সামান্য ঠান্ডা লেগেছে, সর্দি কাশি, সেটাকে একেবারে লাইফ সাপোর্টে নিয়ে যে যে কি সাংবাদিকতা তারা উপহার দিচ্ছে ভাবতেও খুব কষ্ট হয়। ইউনূসের বাংলাদেশের গণমাধ্যম কোথায় নেমেছে? যাই হোক, আপডেটটা দিলাম, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই গণমাধ্যমের ভুয়া সংবাদ থেকে দূরে থাকবেন। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চোরাগোপ্তা হামলা, অবৈধ অস্ত্রের ব্যবহার ও নাশকতার আশঙ্কা বাড়ছে। বাংলাদেশের পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী এমন আভাস পেয়েছে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের ধরতে যৌথ বাহিনীর অপারেশন শুরুর জন্য শিগগিরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করা হতে পারে। কিন্তু এমন পরিস্থিতির মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের চিন্তা বাড়িয়েছে ভারতের আসাম ও ত্রিপুরায় 11 জঙ্গি গ্রেপ্তার হওয়ার খবর, যাদের সাথে বাংলাদেশের জঙ্গিদের একটি গ্রুপের সরাসরি যোগাযোগ আছে। আসাম পুলিশের বিশেষ টাস্কফোর্স বা এসটিএফ অপারেশন প্রঘাত নামে একটি অভিযানে আসাম ও ত্রিপুরা থেকে এই 11 জনকে গ্রেপ্তার করে। বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয় হলো ভারতের পুলিশ বলছে গ্রেপ্তারকৃতদের সংগঠনের নাম হলো ইমাম মাহমুদের কাফেলা বা আইএমকে, যে সংগঠনটি মূলত বাংলাদেশে কাজ করছে। সংগঠনটি জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবির একটি বাংলাদেশ ভিত্তিক শাখা, যা ভারতে নিষিদ্ধ। ভারতীয় পুলিশের দাবি 2024 সালের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিম এবং আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা AQIS এর সিনিয়র নেতারা আইএমকে কে ভারতের 7 সিস্টার্সকে অস্থিতিশীল করার দায়িত্ব দেয়। এর মধ্যে বাংলাদেশি নাগরিক ওমর এবং খালিদকে আসাম ভিত্তিক কার্যক্রম সমন্বয় করার দায়িত্ব দেওয়া হয়। সূত্রগুলো বলছে, আসাম পুলিশের রিপোর্ট কূটনৈতিক চ্যানেলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে, যাতে আইএমকে এর বাংলাদেশি সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
কিন্তু প্রশ্ন হলো 16 মাস আগে জেল থেকে পালানো জঙ্গিদের যেখানে ধরতে পারছে না, থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধার করতে পারছে না, সেখানে আইএমকে সদস্যদের ধরতে কতটুকু সফল হবে সরকার? একাধিক সূত্র বলছে, বাংলাদেশের পক্ষ থেকে এতদিন ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠীর তৎপরতার কথা অস্বীকার করা হয়েছে, কিন্তু আইএমকে সদস্যদের গ্রেপ্তার হওয়া এবং তাদের সাথে বাংলাদেশিদের লিঙ্ক খুঁজে পাওয়ার পর দুই দেশের সম্পর্ক এবং আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়ে নতুন করে যদি এবং কিন্তু যোগ হতে পারে। 2023 সালের 15ই আগস্ট বিবিসি বাংলার একটি খবরের শিরোনাম ছিল নতুন জঙ্গি দল ইমাম মাহমুদের কাফেলা সম্পর্কে যা জানা যাচ্ছে। তার 3 দিন আগে দৈনিক প্রথম আলোর একটি খবরের শিরোনাম ছিল ইমাম মাহমুদের কাফেলার সদস্যরা কুলাউড়ায় স্থায়ী আস্তানা গেড়েছিলেন। দৈনিক প্রথম আলোর ওই খবরে বলা হয়, ইমাম মাহমুদের কাফেলা বা আইএমকে নামের নতুন একটি জঙ্গি সংগঠনের সদস্যরা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নির্জন এলাকায় স্থায়ীভাবে আস্তানা গেড়ে প্রশিক্ষণের প্রস্তুতি নিচ্ছিলেন। সেখানে বিস্ফোরক, প্রশিক্ষণ সামগ্রী, জিহাদি বইয়ের পাশাপাশি খাদ্যদ্রব্য সহ নিত্য প্রয়োজনীয় সব সামগ্রী মজুত করেছিলেন। ওই আস্তানা থেকে 10 জনকে আটক করা হয়েছিল। বিবিসি বাংলা খবরে বলা হয়েছিল, ওই সময় পুলিশ আইএমকে মোট 17 জনকে আটক করেছিল। এই ইমাম মাহমুদের কাফেলা বা আইএমকে নিয়ে এবার খবর হলো ভারতীয় গণমাধ্যমে। ভারতীয় একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত 29শে ডিসেম্বর দিবাগত রাতে আসাম পুলিশের বিশেষ টাস্কফোর্স বা এসটিএফ গুয়াহাটি পুলিশ কমিশনার পার্থ সারথী মহন্তর নেতৃত্বে অপারেশন প্রঘাত পরিচালনা করে। পার্থ সারথী বলেছেন, এই অপারেশন প্রঘাত ছিল মাসের পর মাস ধরে চালানো গোয়েন্দা নজরদারির ফল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো এই অভিযানে আসামের 4টি জেলা বাক্সা, বরপেটা, চিরাং ও দরং এবং ত্রিপুরার পশ্চিম ত্রিপুরা জেলা থেকে মোট 11 জনকে গ্রেপ্তার করা হয়। এরা সবাই তথাকথিত ইমাম মাহমুদের কাফেলা বা আইএমকে সক্রিয় সদস্য। গ্রেপ্তারকৃত 11 জনের মধ্যে 10 জনই আসামের এবং 1 জন ত্রিপুরার। আসাম পুলিশের ভাষ্যমতে এই ব্যক্তিরা ইমাম মাহমুদের কাফেলার ভারতীয় মডিউলের মূল চালিকা শক্তি। গ্রেপ্তারকৃতদের মধ্যে বরপেটা রোডের নাজিমুদ্দিন ওরফে নাজিমুদ্দিনকে এই মডিউলের প্রধান হিসেবে শনাক্ত করা হয়েছে। ভারতীয় পুলিশ দাবি করেছে, এই উগ্রপন্থীরা সরাসরি বাংলাদেশ ভিত্তিক হ্যান্ডলারদের নির্দেশে কাজ করেছিল এবং তাদের প্রধান লক্ষ্য ছিল উত্তর পূর্ব ভারতে অস্থিতিশীলতা তৈরি করা। ভারতীয় পুলিশের আরেকটি ভয়ঙ্কর অভিযোগ হলো, এদের মধ্যে অনেকে বৈধ পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে গিয়ে বোমা তৈরির প্রশিক্ষণ নিয়ে এসেছে। প্রশ্ন হলো, এই ইমাম মাহমুদের কাফেলা বা আইএমকে আসলে কি? তারা কোথা থেকেই বা এলো? জানা গেছে এই সংগঠনের প্রতিষ্ঠাতা হলেন জুয়েল মাহমুদ, যিনি ইমাম মাহমুদ হাবিবুল্লাহ নামেও পরিচিত। হাবিবুল্লাহ একসময় নিষিদ্ধ সংগঠন জেএমবি এর গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। 2018 সালে তিনি আইএমকে গঠন করেন একটি দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে। এই সংগঠনটির নাম কেন কাফেলা? কাফেলা মানে হলো কাফেলা বা মিছিল। তারা নিজেদের একটি দীর্ঘ ধর্মীয় যুদ্ধের যাত্রী হিসেবে তুলে ধরে। বাংলাদেশে 2023 সালের অগস্টে এই সংগঠনের 10 জন সদস্যকে প্রথম গ্রেপ্তার করা হয়েছিল মৌলভীবাজার থেকে। এরপর থেকে তারা কিছুটা নিষ্ক্রিয় থাকলেও 2024 সালের আগস্টের পর বাংলাদেশের কারাগার থেকে অনেক জঙ্গি মুক্তি পাওয়ার পর বা পালিয়ে যাওয়ার পর আইএমকে নতুন জীবনী শক্তি পায় বলে ধারণা করা হচ্ছে। এরা মূলত সংঘবদ্ধ হয়েছে এনক্রিপ্টেড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে। পূর্ব আকাশ শিরোনামের এমন একটি গ্রুপ একটি প্রধান যোগাযোগ এবং নিয়োগ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছিল। আসাম, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় থাকা ব্যক্তিদের নিয়োগ, আর্থিকভাবে সংগঠিত করা এবং সংগঠনের সাথে যুক্ত করা হয়েছিল, যার মধ্যে ভারতীয় পাসপোর্টধারী যাদের আগে বাংলাদেশ সফর করার অভিজ্ঞতা আছে। ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়, আইএমকে গাজিয়াতুল হিন্দ ব্যানারে পরিচালিত ডেডিকেটেড ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সহ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রচার কাজ চালানোর তথ্য জানা গেছে। প্রশ্ন হলো, বাংলাদেশের নাম কেন আসছে? বিশেষ করে ভারতীয় পুলিশ দাবি করছে এই সংগঠনের মূল ঘাঁটি বাংলাদেশে, মানে তাদের সদর দপ্তর, তাদের অর্থায়ন এবং তাদের শীর্ষ নেতৃত্ব সবই বাংলাদেশ ভিত্তিক। কূটনৈতিক সূত্রগুলোর দাবি, বাংলাদেশের সাম্প্রতিক রেজিম চেঞ্জ বা ক্ষমতা বদলের পর সেখানকার নিরাপত্তা ব্যবস্থার যে শিথিলতা দেখা গেছে তাকে ঢাল হিসেবে ব্যবহার করছে আইএমকে। বাংলাদেশে যদি উগ্রবাদীরা নিরাপদ আশ্রয় পায় তবে তার সরাসরি প্রভাব ভারতের 7 সিস্টার্স রাজ্যগুলোতে পড়বে। এটাই হলো ভারত সরকারের মূল
দুশ্চিন্তা। দর্শক, এই অভিযানটি যখন হয়েছে তার আগে কয়েকদিন ধরে বাংলাদেশে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ভারত বিরোধী প্রচার বেশ বেগ পায়। আবার লক্ষণীয় বিষয় হলো 29শে ডিসেম্বর দিবাগত রাতে আসাম পুলিশ অভিযান চালায়। তার পরদিন ভোরে বাংলাদেশ সরকার দিল্লি থেকে দেশটির হাই কমিশনারকে ঢাকায় জরুরি তলব করে। তার একদিন পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দিতে ঢাকায় যান। দিল্লিতে ফিরে তিনি যে বার্তা দেন সেখানেও ছিল সন্ত্রাসবাদ ও ভারতীয় সীমান্তের নিরাপত্তার কথা। তিনি চেন্নাই একটি অনুষ্ঠানে বলেন, সন্ত্রাসবাদ এবং সহযোগিতা একসাথে চলতে পারে না। দর্শক, ভারতের উত্তর পূর্বাঞ্চল বা সেভেন সিস্টার্স দিল্লির জন্য সব সময় একটি স্পর্শকাতর এলাকা, বিশেষ করে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক, যা ভারতকে উত্তর পূর্বাঞ্চলের সাথে যুক্ত করে। তার নিরাপত্তা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ভারতকে চিন্তিত হতে দেখা গেছে। গত কয়েক মাসে ভারতের পক্ষ থেকে ঢাকাকে বেশ কয়েকবার এ নিয়ে বার্তাও দেওয়া হয়েছে। কয়েক মাস আগে ভারতীয় সামরিক গোয়েন্দা দল বাংলাদেশে এসে বৈঠক করার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, আইএমকে এই 11 সদস্য এবং বাংলাদেশে তাদের নেতাদের ব্যাপারে ইতিমধ্যে ভারত সরকার কূটনৈতিক চ্যানেলে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে জানিয়েছে। কিন্তু বাংলাদেশ সরকারের জন্য বিষয়টি এই মুহূর্তে হয়ে দাঁড়িয়েছে গোদের উপর বিষ ফোড়ার মতো। কারণ গত 16 মাসের ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে সঙ্গীন অবস্থা, তাতে নির্বাচনের আগে অধ্যাপক ইউনূস প্রশাসনের ঘুম হারাম হওয়ার জোগাড়। এর মধ্যে ভারত থেকে প্রমাণ সহ জঙ্গি তৎপরতার তথ্য নতুন চিন্তা বাড়াচ্ছে। গত 14ই ডিসেম্বর দৈনিক প্রথম আলোর খবরের শিরোনাম ছিল, নির্বাচনকে ঘিরে গুপ্ত হামলা ও অবৈধ অস্ত্র নিয়ে শঙ্কায় আছে আইন শৃঙ্খলা বাহিনী। পাশাপাশি যানবাহন এবং নির্বাচনী কাজে ব্যবহৃত হওয়া স্থাপনায় অগ্নিসংযোগ করে আতঙ্ক তৈরির চেষ্টাও হতে পারে, এমন আভাসও পেয়েছে পুলিশ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর পক্ষ থেকে মাঠ পর্যায়ের সদস্যদের এমন বার্তা দেওয়া হয়েছে। আবার মাঠ পর্যায় থেকেও ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এমন আশঙ্কার কথা জানানো হয়েছে। পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাথা ব্যথা হলো 2024 সালের আগস্টে জেল পলাতক জঙ্গি ও সন্ত্রাসীরা আর থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো নিয়ে। সবশেষ 3রা জানুয়ারি দৈনিক বণিক বার্তায় প্রকাশিত খবরে বলা হয়েছে, দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে এখনো 713 জন ফেরারি। এসব বন্দীর মধ্যে দুর্ধর্ষ অপরাধীও রয়েছেন। পলাতক 79 জঙ্গির মধ্যে ছিল 9 জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত। সব জঙ্গি এখনো ধরা ছোঁয়ার বাইরে। সংশ্লিষ্টদের ধারণা, 2023 সালে আইএমকে যে 17 জন সদস্য গ্রেপ্তার হয়েছিল, তারা সবাই 2024 সালের 5ই আগস্টের পর পালিয়ে গেছে। তারাই আবার সংগঠিত হয়ে ভারতীয় সীমান্তে তৎপরতা চালাচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কমিশনের মাথা ব্যথা এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি, জেল পলাতক সন্ত্রাসী আর লুট হওয়া অস্ত্রগুলো নিয়ে। জেল পলাতক সন্ত্রাসী ধরতে আর লুট হওয়া অস্ত্র উদ্ধারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা চোখে পড়ার মতো। ওসমান হাদি মৃত্যুর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘটা করে অপারেশন ডেভিল হান্ট পেজ 2 শুরু করেছিল, কিন্তু সেই অভিযানে সন্ত্রাসী ধরার চেয়ে বেশি ধরা হয়েছে আওয়ামী লীগের কর্মী আর সমর্থকদের। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ডেভিল হান্ট পেজ 2 শুরুর সময় পুলিশের জন্য প্রতিদিনের টার্গেট দিয়ে দেওয়া হয়। সে টার্গেট পূরণ করতে গিয়ে পুলিশ আওয়ামী লীগের সমর্থকদের পাইকারি ধরে গ্রেপ্তার শুরু করে। এই অভিযানে চিহ্নিত সন্ত্রাসী, পলাতক আসামি ও অস্ত্র উদ্ধারের হার সাধারণ অভিযানের চেয়ে কম। নির্বাচন কমিশন অবশ্য ঘোষণা দিয়ে বা পরিপত্র জারি করে সাঁড়াশি অভিযান শুরু করতে চায়। জঙ্গি নেই বলে দাবি করে আসা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ বাহিনী পড়েছে এখন বিপাকে। কারণ এরই মধ্যে 27শে ডিসেম্বর কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকায় উম্মাল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখান থেকে পুলিশ বিপুল পরিমাণ বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে, ওই মাদ্রাসার পরিচালক আলামিন শেখ নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য। তিনি তামিম সরার গ্রুপের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ঘটনার পর থেকে আলামিন পলাতক রয়েছে। 2017 সালে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বক্তাবলী এলাকা থেকে র্যাব এই আলামিনকে গ্রেপ্তার করেছিল। 2017 থেকে 2023 সাল পর্যন্ত তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় 7টি মামলা হয়, এর মধ্যে 4টি জঙ্গি সংক্রান্ত। অথচ কিছুদিন আগেও সরকারের কর্তা ব্যক্তিরা জঙ্গি তৎপরতাকে আগের সরকারের নাটক বলে দাবি করেছিল।
দর্শক, রানীগঞ্জে বিস্ফোরণের পর নির্বাচনকে সামনে রেখে জঙ্গিদের তৎপরতা নিয়ে এমনিতি সরকার চিন্তিত। এর মধ্যে ভারতে বাংলাদেশের আইএমকে সহযোগীদের গ্রেপ্তারের খবর সরকারের সেই চিন্তাকে আরো বাড়িয়ে দিয়েছে। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে চলমান শীতলতার মধ্যে এই ইস্যুটি নতুন করে রসদ যোগাবে কি না সেটি এখন দেখার বিষয়। বিশেষ করে আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ভারতের পক্ষ থেকে যে উদ্বেগের কথা তুলে ধরা হচ্ছিল সেটির পক্ষে অনেক বড় জোরালো দাবি হবে এই আইএমকে 11 সদস্যের গ্রেপ্তার। আশঙ্কার বিষয় হলো আইএমকে কাফিলা গ্রুপ যে শুধু ভারতে কাজ করছে তা নয়, তারা বাংলাদেশেও আছে। নির্বাচনের আগে যদি এই গ্রুপটির তৎপরতা বাংলাদেশেও দেখা যায় সেটি হবে বড় দুশ্চিন্তার বিষয়। এখন আমেরিকা তাহলে কেন এই মিথ্যা অভিযোগ তুলে নিকোলাস মাদুরোকে বিচার করছে? এর কারণ হচ্ছে নিকোলাস মাদুরো তার দেশে খুবই জনপ্রিয়। তার দেশেও ডক্টর ইউনূসের মতো এক কালপ্রিটকে তৈরি করেছে, মাসুদা, যাকে এই আমেরিকা নোবেল প্রাইজ দেওয়ার ব্যবস্থা করেছে। এবং আপনারা দেখবেন কিছুদিন পরে তাকেই কিন্তু সিনে নিয়ে আসা হবে। এখন যে ভাইস প্রেসিডেন্ট আছে তাকে আমেরিকা প্রেসক্রিপশন দিয়েছে, আমেরিকার কথা মতো চলতে হবে। তাদের কথা মতো যদি না চলে সেই মাসুদাকে এনে এখানে বসাবেন। তিনি এই ডক্টর ইউনূসের মতো রাষ্ট্রকে বিক্রি করার জন্য, রাষ্ট্রের তেল সম্পদ আমেরিকার হাতে তুলে দেওয়ার জন্য নোবেল প্রাইজ পেয়েছেন। এখন খেয়াল করে দেখেন ডক্টর ইউনূসের সাথে ওই মহিলার সম্পর্কটা কি, মানে তার রিলেশনশিপটা, তার যে অবস্থানটা কি। মানে পৃথিবীতে সব দেশে সবকালে ভৌগোলিক সীমারেখা বাদ দিলে আপনি দেখবেন সব জায়গাতে কিন্তু মির্জাফরের জন্ম হয়। মির্জাফররা যুগে যুগে আসে, ভবিষ্যতেও আসবে। এই মির্জাফরকে দিয়েই দেশের স্বাধীনতা লুণ্ঠিত করা হয়। এই মির্জাফরদেরকে দিয়েই দেশকে পরাধীনতার সিঙ্গলে আবদ্ধ করা হয়। ডক্টর ইউনূস এসে যেভাবে আমাদের আমেরিকার কাছে আমাদের পোর্টটি তুলে দিল, আমেরিকা এবং ডেনমার্কের কাছে যেভাবে আরেকটি বন্দর দিয়ে দিল, যেভাবে করিডোরটি দিয়ে দিল, ঠিক যেভাবে একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আমেরিকার সাথে করলো। আমেরিকা এখন সেনানিবাসে যেতে পারবে, আমেরিকা এখন পোর্টে যেতে পারবে, আমেরিকা এখন এয়ারপোর্টে যেতে পারবে। আমেরিকা যা কিছু নিয়ে আসবে সেটি চেক করা যাবে না। তার মানে ভবিষ্যতের নিকোলাস মাদুরো এ হতে যাচ্ছে। এখন সেই নিকোলাস মাদুরোটা কি আমেরিকা এসে করবে, নাকি অন্য কাউকে দিয়ে সেই নিকোলাস মাদুরোর মতো ধরে নিয়ে যাওয়ার কাজটি করবে? আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন বাংলাদেশের 4000 কিলোমিটার জায়গা জুড়ে আছে ভারতীয় বর্ডার। এই ভারতীয় বর্ডারে 7টি ভারতের অঙ্গরাজ্য রয়েছে। আমরা দেখেছি এই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা তুলে দেওয়া যায়, ততভাবেই এই ডক্টর ইউনূস চিন্তা করছে। এখন আগামী কয়েকদিন পর যদি ভারতীয় বাহিনী চিন্তা করে, রাশিয়া যেভাবে ইউক্রেন দখল করে নিয়েছে, ইসরায়েল যেভাবে গাজার উপরে হামলা চালিয়েছে, আমেরিকা যেভাবে নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গেছে, বাংলাদেশের আসার পর থেকে বারবার ভারতের অখণ্ডতাকে বিনষ্ট করার স্লোগান উঠছে। এবং ভারতকে যতভাবে উত্তক্ত করা যায়, ভারতকে যতভাবে